দুপুরে তপ্ত রোদটা তখন পুরো ভার্সিটি ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। গুলমোহরে ডালপালা বেয়ে গড়িয়ে আসা লালচে রোদের আলো রিনির মেচেদা রঙের সুতি কামিজের আঁচলে এসে পড়েছিল। ডিপার্টমেন্টাল অফিসের এসি রুম থেকে বের হয়ে আসার পর রিনির পায়ের গতি যেন আরও থামতেই চাইছিল না। করিডোর দিয়ে হাঁটার সময় তার ঠোঁটের কোণে আটকে থাকা সেই শয়তানি আর দুষ্টমিতে ভরা হাসিটা কোনোভাবেই আড়াল করা যাচ্ছিল না। সহপাঠীরা করিডোরের মোড়ে দাঁড়িয়ে তখনও ফিসফিস করছিল। নতুন জয়েন করা সুদর্শন কোরিয়া ফেরত লেকচারার শাহরিয়ার শেহজাদে খান নাকি প্রথম দিনই আশরাফিয়া চৌধুরী রিনিকে আলাদা করে ডেকে পাঠিয়েছেন। ডিপার্টমেন্টে গুঞ্জনের ঝড় ওঠাটা স্বাভাবিক, কিন্তু কেউ কি জানে সেই গম্ভীর পরিপাটি কোরিয়া নেভি ব্লু স্যুট পরা শাড়ির ভেতরের অবস্থা এখন কেমন? রিনি মনে মনে এক বিরাট অট্টহাসি হাসল। বাচ্চা আমার, কোরিয়া থেকে পিএইচডি করে এসেছো খুব ভাব নিয়ে, তাই না? ভেবেছ রিনি চৌধুরী আগে সেই বোকা মেয়েটাই রয়ে গেছে, এবার বুঝবে ঠেলা। 3 বছর আগের কথাগুলো ঝাপসা হলো রিনির মস্তিষ্কে আজও বেশ পরিষ্কার। তখন সে সবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে ওর ছোট খালামণি অর্থাৎ শেহজাদের মা, যিনি একজন পাকা নাটকবাজ মহিলা, হঠাৎ একদিন আইসিইউতে ভর্তি হলেন। হার্ট অ্যাটাকের মিথ্যা বাহানা, চোখ দিয়ে ঝরঝর করে পানি, আর শেষ ইচ্ছে একটাই, আমার একমাত্র ছেলের সাথে রিনির কাবিনটা না দেখে আমি চোখ বুঝতে পারবো না। দু পরিবারে আবেগের জোয়ারে ভেসে কাজী ডেকে মাঝরাতে আইসিইউর বাইরে সাইন করানো হয়েছিল তাদের কাবিননামা। শেহজাদ তখন কোরিয়া থেকে সবে 2 দিনের ছুটিতে দেশে এসেছিল। হঠাৎ এই বাঁধনে পড়ে বেচারা দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থায় বাধ্য হয়ে সই করেছিল। আর কাবিনের পরদিনই কাউকে কিছু না জানিয়ে, এমনকি রিনির সাথে দুটো কথা পর্যন্ত না বলে প্লেনে উঠে সোজা কোরিয়া উধাও। 3টি বছর একটা ছুতো দিয়েও ফোন করেনি ছেলেটা। রিনি অবশ্য বসে বসে বিরহে জল ফেলেনি। সে খুব ভালো করে জানত এই বিয়েটা ছিল একটা সামাজিক পোষণ আর এক বিরাট ড্রামা। তাই রিনিও নিজের মতো করে ভার্সিটি লাইফ এনজয় করছে, বন্ধুদের সাথে ঘুরছে, পড়াশোনা করছে। সে ভুলে গিয়েছিল যে তার নামের পেছনে নিঃশব্দে এক অচেনা পুরুষের নাম জুড়ে আছে। আর আজ সেই একই পুরুষ এসে হাজির তার চোখের সামনে, তাও আবার তার নিজের কোর্সের শিক্ষক হয়ে, এবং এসেই কিনা রাজকীয় ভঙ্গিতে খাম এগিয়ে দিয়ে বলছে, বিয়েটা ক্যান্সেল করি, ডিভোর্স দেবে। এত সোজা? রিনি রিকশায় উঠতে উঠতে একা একাই বলে উঠল, 3 বছর পর এসে হুজু করে বলবে সাহায্য কর, আর আমি বাধ্য মেয়ের মতো লক্ষ্মী সোনা হয়ে সই করে দেব। অত সহজ না ছাড় শাহরিয়ার শেহজাদ খান। 1 মাস তোমাকে এমন নাচ নাচাবো, কোরিয়ার সব টেকনোলজি ভুলিয়ে ছাড়বো। রিকশাটা যখন ধানমন্ডির শান্ত আবহে রিনিদের দোতলা বাড়ির সামনে এসে থামলো, তখন ঘড়িতে বিকেল 4টা বেজে পার হয়েছে। রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে রিনি বেল দিতেই দরজা খুলে দিল রায়ান। রায়ান চৌধুরী, রিনির একমাত্র ছোট ভাই, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। চেহারা দেখলে মনে হবে নিষ্পাপ দেব শিশু, কিন্তু মুখের ভেতরে জিহ্বাটা যেন বিষাক্ত ছুরির চেয়েও ধারালো। রিনি ভেতরে ঢুকতেই রায়ান দরজায় হেলান দিয়ে ঘড়ির দিকে তাকালো, তারপর মুখের সিঙ্গামটা একপাশে সরিয়ে মহা গম্ভীর গলায় বলল, এই যে রিনা খান, এত লেটে কেন? কোন রেস্টুরেন্টে গিয়ে আজকে দেশের ভবিষ্যৎ অন্ন ধ্বংস করে আসলে? রিনির আসল নাম আশরাফিয়া চৌধুরী রিনি, কিন্তু রায়ান তাকে খেপানোর জন্য ছোটবেলা থেকেই রিনা খান বলে ডাকে। এই নামটা শুনলেই রিনির মেজাজ চড়ে যায়। আজকে এমনিতেই সারাদিনের ধকল, তার উপর আবার শেহজাদের দেওয়া মানসিক শক, তার উপর রায়ানের এই বাঁকা কথা। রিনি হাতের ভারী ব্যাগটা সোজা রায়ানের পেটের উপর চড়িয়ে দিয়ে গর্জে উঠল, রায়ানের বাচ্চা, একদম মুখ সামলে কথা বলবি, মেজাজ কিন্তু এমনিতেই খিচড়ে আছে, সর এখান থেকে। রায়ান ব্যাগের চোটে একটু পিছিয়ে গিয়ে পেটে হাতে বুলাতে বুলাতে বলল, আহারে রিনা খানের মনে হয় আজকে চড়ুই পাখি উড়ে গেছে, নাকি ক্যান্টিনের ফ্রি সিঙ্গারা অন্য কেউ খেয়ে ফেলেছে। ঠিক তখনই ডাইনিং রুম থেকে তাদের বাবা রায়হান চৌধুরীর গম্ভীর গলা ভেসে এলো। রায়হান সাহেব পত্রিকার পাতা থেকে চোখ না তুলে বললেন, তোমরা দুজন আর কবে বড় হবে বলো তো? একজন ভার্সিটিতে পড়ে আর একজন ইন্টারমিডিয়েট, অথচ ঘরে ঢুকলে মনে হয় দুটো বুনো বিড়াল লড়াই করছে।
রান্নাঘর থেকে হাতে চায়ের কাপ নিয়ে বেরিয়ে এলেন রিনির মাসিমা চৌধুরী। তিনি এসে একে অপর রায়ানের মাথায় চাট মারলেন। তারপর রিনির দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বললেন, আমার কপালে এক জোড়া বাচ্চা হয়েছে, একটা নেউলে আরেকটা সাপ। কেউ কারো চেয়ে কম যায় না। একজন সারাদিন বাইরে বাইরে টোটো করে ঘুরবে, আর ঘরে ফিরলে যুদ্ধ শুরু করবে। রিনি চোখ উল্টে বলল, আম্মু, তোমার আদরের কুপুত্রকে বলো আমাকে খেপানো বন্ধ করতে। সারাদিন ক্লাস করে এসে এক ফোঁটা শান্তি নেই এই ঘরে। শান্তি চাও তো হিমালয় চলে যাও রিনা খান। রায়ান পেছন থেকে বেঞ্চি কাটলো। রায়ান, তোকে কিন্তু এবার মারবো। রিনি জুতো খুলতে খুলতে চিৎকার করে উঠল। সীমা বেগম দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপটা টেবিলে রাখলেন। থামবি তোরা? রিনি, তোকে আজ কতবার ফোন করেছি বলতো? তোর খালামণি দুপুরে ফোন করেছিলেন, বলেছিলেন শেহজাদের নাকি কী সব কাজে আটকে গেছে। সে নাকি কোরিয়া থেকে ইমেল পাঠিয়েছে। শেহজাদ নামটা শুনতে রিনির কান দুটো সোজা হয়ে গেল। সে চট করে মায়ের দিকে তাকালো। কি? খালামণি কি বললো? বলল শেহজাদ নাকি কাজের চাপে একদম শেষ হয়ে যাচ্ছে, আরও কয়েক মাস হয়তো দেশে আসতে পারবে না। তা তোর সাথে কি ওর কোনো কথা হয়েছে? সীমা বেগম প্রশ্নবোধক চোখে তাকালেন। রিনি মনে মনে এক প্রস্ত হেসে নিল। বাহ, ডাবল গেম খেলা হচ্ছে। মায়ের কাছে খবর দিয়েছে দেশে আসতে পারবে না, আর নিজে চুপি চুপি দেশে এসে আমার ভার্সিটিতে জয়েন করে আমাকে ডিভোর্সের কাগজ ধরাতে এসেছে। চালাকি বের করছি তোমার, দাঁড়াও। মুখে অবশ্য খুব মিষ্টি আর নিষ্পাপ একটা হাসি ফুটিয়ে রিনি বলল, না আম্মু, আমার সাথে কেন কথা হবে? ওনার তো পিএইচডির বিশাল চাপ। আমার মতো মেয়ের সাথে কথা বলার সময় আছে নাকি ওনার? কথাটা শেষ করে রিনি রায়ানের দিকে একটা হাদামার্কা ভেঙানি লুক দিল। তারপর গটগট করে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দরজাটা ধপাস করে বন্ধ করে দিল সে। কাঁধের ভারী ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। ঘরে এসিটা চালিয়ে দিয়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সারাদিনের এই নাটকীয় ঘটনাগুলো যেন ওর মাথার উপর দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস সত্যি, শেহজাদকে দেখে সে সত্যি স্তব্ধ হয়ে গিয়েছিল। 3 বছর আগে যে ছেলেটি এলোমেলো চুলে সাধারণ টি শার্ট আর জিন্সে পরে ঘুরে বেড়াতো, আজ সে ডার্ক নেভি ব্লু স্যুট, পরিপাটি আঁচড়ানো চুল আর মেটাল ফ্রেমের চশমায় একেবারে পুরো দস্তুর একজন পারফেক্ট পুরুষ। তার গাম্ভীর্য, তার শান্ত কণ্ঠস্বর, গ্যালারি ভর্তি স্টুডেন্টের ওপর তার সেই ব্যক্তিত্বময় প্রভাব, সবকিছু বেশ অন্যরকম ছিল। কিন্তু তাতে কি? রিনি বালিশে মুখ গুজে মনে মনে বলল, সুপুরুষ হলে কি সব মা হুট করে এসে বলবে ডিভোর্স চাই, আর আমি বাথরুমের মতো সই করব? 3 বছরের অবহেলার শোধ না তোলা পর্যন্ত কোনো ডিভোর্স নয় স্যার। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি রিনির চোখ দুটোকে ভারী করে আনলো। বিয়েটা তার উপর যেমন জোর করে চাপানো হয়েছিল, শেহজাদের উপরও তাই। রিনি এই বিয়ে নিয়ে কখনো সিরিয়াস ছিল না। শেহজাদকে নিজের স্বামী হিসেবে ভাবেনি কখনো। তাই বিয়েটা সেও এক প্রকার ভুলে গিয়ে নিজের স্বাভাবিক জীবন শুরু করেছিল। কিন্তু আজকে শেহজাদের ওই অহংকারী মনোভাবটা রিনির ভেতরে সুপ্ত শয়তানটাকে জাগিয়ে তুলেছে। চিন্তা করতে করতে কখন যেন রিনি গভীর ঘুমে তলিয়ে গেল। অন্যদিকে ঢাকা শহরে এক অভিজাত অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে তখন পাচারি করছিলেন নতুন লেকচারার শাহরিয়ার শেহজাদ খান। কোরিয়া থেকে আসার পর সে নিজের পারিবারিক ফ্ল্যাটে ওঠেনি, উত্তরায় একটি নতুন ফার্নিচার্ড ফ্ল্যাট ভাড়া নিয়েছে। কারণ সে খুব ভালো করেই জানে, নিজের বাসায় পা রাখলেই তার মা আবার সেই আইসিইউ মার্কা জামা শুরু করবেন, ধরে এনে তাকে রিনির সংসারী জামাই বানিয়ে ছাড়বেন। শেহজাদ একটা লম্বা দীর্ঘশ্বাসে ফেললো। চশমাটা খুলে বারান্দার রেলিংয়ে হাত রেখে রাতের ঢাকার ঝলমলে আলোর দিকে তাকিয়ে রইল সে। তার চুলগুলো বাতাসে উড়ছে, মাথার ভেতরটা যেন শত শত জটিল অ্যালগরিদমে প্যাক হয়ে আছে। কোরিয়াতে সিজুল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় এত জটিল রিসার্চ ড্রাফট তাকে সামলাতে হয়নি যতটা না আজকে এই 20-21 বছরের পিচি মেয়েটা তাকে সামলাতে বাধ্য করেছে। পাগল, একদম একটা পাগল হয়ে গেছে মেয়েটা। শেহজাদ নিজের চুল নিজে টেনে বিড়বিড় করে বলল, ক্যান্টিনে ঠান্ডা সিঙ্গারা আর চা এনগেজ করে এনে দেওয়া, অ্যাসাইনমেন্টে এ+ দেওয়া, আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, তার পিছে পিছে ঘুরে তাকে ইমপ্রেস করার অপচেষ্টা করা। শেহজাদ ভাবতেও পারছে না যে ছেলেটি তার ডিপার্টমেন্টের সবচেয়ে গম্ভীর আর কঠোর টিচার হিসেবে পরিচিত হতে যাচ্ছে।
সে কাল সকালে গ্যালারি ক্লাসে টেবিলে কোল্ড কফি সাজিয়ে দাঁড়িয়ে থাকবে, তাও আবার একটা স্টুডেন্টের জন্য। না, এভাবে চলতে পারে না। শেহজাদ নিজের মনই গজগজ করে উঠল। আমি শাহরিয়ার শেহজাদ খান, আমাকে এই সামান্য একটা পিচ্চি মেয়ে ব্ল্যাকমেল করবে? অসম্ভব। কিন্তু পরক্ষণে চিন্তা হলো, যদি রিনি সত্যি সত্যি তার মাকে কিংবা তার নিজের পরিবারকে সব বলে দেয়, তার মা যদি জানতে পারেন যে শেহজাদ দেশে ফিরেছে এবং সে রিনিকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছে, তাহলে তো তার মা এবার সত্যি সত্যি আইসিইউতে ঢুকে পড়বেন, আর পুরো পরিবার তাকে একঘরে করে ছাড়বে। ধুর! শেহজাদ রেগে একটা চেয়ারে লাথি মারলো। ঘুম আসে না তার। রাত এখন গভীর, ঘড়ির কাঁটা রাত 2টো ঘর ছুঁই ছুঁই। শেহজাদ ঘরে এসে ল্যাপটপ খুললো। ভার্সিটির পোর্টাল থেকে স্টুডেন্টের ডাটাবেস বের করে রিনির ফোন নাম্বার খুঁজে বের করলো। 1 মাস আমি ওর এই শয়তানি সহ্য করব? কখনোই না। আজ রাতেই ফয়সালা করতে হবে। কোরিয়ার ফোন নাম্বার বাদ দিয়ে সে যে নতুন লোকাল সিমটা কিনেছিল, সেটা থেকে রিনির নম্বরে রিংয়ে বসালো সে। রাতের নিস্তব্ধতা ভেঙে রিনির মাথার পাশে নাইট স্ট্যান্ডে রাখা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। একবার, দুবার, তিনবার। রিনি বেঘোরে ঘুমাচ্ছিল। সে রাতে ভীষণ গভীর ঘুমে তলিয়ে যায়, আর সেই ঘুমে ব্যাঘাত ঘটলে তার ভেতরের সুপ্ত চণ্ডীরূপ জেগে উঠে। ফোনটা অনবরত কেঁপে চলায় রিনি চোখও না খুলেই হাতড়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার ভাসছে। এত রাতে কার মরণ এসেছে? বিরক্তিতে মুখ অন্ধকার করে রিনি ফোনটা কানে নিয়ে একেবারে সিংহিনীর মতো গর্জে উঠল। এই কোনো হুঁশ জ্ঞানহীন হুতম পেঁচার বাচ্চা, এত রাতে ফোন দিচ্ছিস? মরার পাকনা গজিয়েছে ডাইনোসরের বাচ্চা। রাতে 2টো বাজে ফোন দেওয়ার সাহস হয় কি করে তোর? গোরস্থানে জায়গা পাচ্ছিস না নাকি? কানের কাছে রিনি সে ককরোচ চড়া আর রাগে ড্যামেজ হয়ে যাওয়া আওয়াজ শুনে শেহজাদ চমকে উঠে চট করে ফোনটা কান থেকে 1 হাত দূরে সরিয়ে ফেলল। কি ভয়ঙ্কর আওয়াজ! বাবা রে বাবা! শেহজাদ কপালে হাত দিয়ে বিড়বিড় করলো। রিনির ওই হুতম পেঁচার বাচ্চা আর ডাইনোসরের বাচ্চা শোনার পর শেহজাদের আত্মসম্মানে একে বিরাট বড় ধাক্কা লাগলো। সে নিজেকে সামলে নিয়ে ফোনের ওপাশ থেকে একেবারে রক্তচক্ষু নিয়ে তেড়ে বলল, আমি পেঁচা? হ্যাঁ, ডাইনি কোথাকার! তুই আমার ঘুমের 12টা বাজিয়ে আমার শান্ত লাইফ তছনছ করে দিয়ে এখন আমাকে পেঁচা বলছিস? তোর সাহস তো কম না, শাকচুন্নি কোথাকার! শেহজাদের গম্ভীর কিন্তু রেগে যাওয়া পরিচিত কণ্ঠস্বরটা কানে আসতেই রিনির ঘুম যেন 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সে ধড়ফড় করে বিছানায় উঠে বসলো। চোখের পাতা কচলিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। রাত 2টা 15 মিনিট। রিনির ঠোঁটের কোণে মুহূর্তের মধ্যে আবার সেই চিরাচরিত শয়তানি আর বিজয়ের হাসি ফুটে উঠল। সে কোলবালিশটা কোলে টেনে নিয়ে ঠেসে দিয়ে বসলো। ওহো, মাই হ্যান্ডসাম টিচার, আপনি? রিনি গলায় ক্রিম বিষাদ আর বিষমে ফুটিয়ে বলল, এত রাতে আমার মতো একটা সামান্য স্টুডেন্টকে ফোন করে কি পরম সৌভাগ্য এনে দিলেন স্যার। তাই এত রাতে হুতুম পেঁচার মতো না ডেকে সোজা বললেই পারতেন আপনি ঘুমাতে পারছেন না। শেহজাদ ওপাশে দাঁতে দাঁত চিপে বলল, রিনি, ফালতু বকা বন্ধ কর। তোর সাথে আমার জরুরি কথা আছে। বলুন স্যার। আপনার এই বাধ্য ছাত্রী কান খুলে শুনছে, তবে একটু আস্তে বলবেন। আমার বাড়ির লোক ভাববে মাঝরাতে কোনো পাগল টিচারের সাথে প্রেম করছি। তুই তুই একটা আস্ত শয়তানের হাড্ডি। শেহজাদ ওপাশ থেকে চশমাটা টেবিলের উপর আছড়ে রাখার শব্দ পাওয়া গেল। তুই আমাকে যে শর্তগুলো দিয়েছিস, ওগুলো কোনো সুস্থ মানুষের শর্ত হতে পারে? ক্যান্টিনে সিঙ্গারা এনে দেব মানে? আমি এই ডিপার্টমেন্টের লেকচার। স্টুডেন্টরা দেখলে কি ভাববে? ভাববে স্যার অনেক দয়ালু। স্টুডেন্টের প্রতি ওনার অগাধ ভালোবাসা। রিনি মুচকি হেসে নাক দিয়ে কোলবালিশের সুতো টানতে টানতে বলল, আর A+ দেওয়া গ্রেডিং সিস্টেমে আমি চিটিং করব? তুই জানিস আমার এথিক্সে কি বলে? উফ স্যার, আপনার এথিক্সের কথা শুনে তো আমার চোখে জল চলে এলো। রিনি নাটকীয় ভঙ্গিতে বলল, যে মানুষটা 3 বছর ধরে নিজের কাবিন করা বউকে একটা খবর না দিয়ে উধাও হয়ে থাকতে পারে, তার মুখে এথিক্স শব্দটা বড্ড বেনামান লাগে জানেন? ওপাশে শেহজাদ মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কথাটা যেন তার হৃদয়ে কোনো একা কোণে সত্যি সত্যি সামান্য হলেও বিঁধেছে। সে একটু শান্ত গলায় বলল, রিনি, আই অলরেডি টোলস ইউ, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আম্মুর ওই নাটকটা না হলে আপনি আমাকে বিয়ে করতেন না, তাই তো? রিনি শেহজাদের কথা কেড়ে নিয়ে বলল, ঠিক আছে স্যার, আমিও তো বলছি না যে আমি আপনাকে ভালোবাসার বন্যা ভাসিয়ে দেব।
আমি শুধু আমার 3 বছরের অপমানের একটু ছোট উসুল চাইছি। মাত্র 1 মাস, 1 মাস আমার শর্ত মানবেন, আর 31 নম্বর দিনে আমি সশরীরে কাজী অফিসে গিয়ে আপনার দেওয়া ডিভোর্সের কাগজে সই করে দিয়ে আসবো। নো ড্রামা, নো ঝামেলা। শেহজাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার দিকে তাকালো। আর যদি আমি তোর এই পাগলামিতে রাজি না হই? খুবই সোজা। রিনি বেশ উৎসাহী গলায় বলল, কাল সকালে আমি সোজা খালামণির বাসায় যাব। গিয়ে ওনার পায়ে ধরে কান্না শুরু করব আর বলবো, খালামণি আপনার ছেলে দেশে এসেছে, আমার ডিপার্টমেন্টে জয়েন করেছে, কিন্তু আমাকে গড়ে তুলতে চাইছে না, আমাকে ডিভোর্স দিতে চাইছে। তারপর দেখুন খালামণি আবার কোন আইসিইউতে ঢুকে আপনাকে কিভাবে সোজা করে। শেহজাদ মাথা হাত দিয়ে চেয়ারে ধপাস করে বসে পড়ল। তুই সত্যি একটা ডাইনি, ব্ল্যাকমেইলার। ধন্যবাদ স্যার, প্রশংসাটার জন্য কৃতজ্ঞ রইলাম। রিনি খিলখিল করে হেসে উঠল। তা কাল সকাল 8টায় আমার কোল্ড কফিটা কি আমি গ্যালারি ক্লাসের বেঞ্চে পাবো? শেহজাদ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তার যেন আর কোনো পথ খোলা নেই। এই 1 মাসে বিপদ পার করতে না পারলে তার ভবিষ্যৎ অন্ধকার। কোল্ড কফিতে সুগার কতটুকু লাগবে? শেহজাদ চরম অনিচ্ছা সত্ত্বেও চিবিয়ে চিবিয়ে বলল। রিনির হাসি শব্দে যেন পুরো রিসিভার কেঁপে উঠল। মিডিয়াম সুগার স্যার, আর হ্যাঁ, কফি যেন বেশি ঠান্ডা না হয়, আবার বেশি গরমও না হয়, একদম পারফেক্ট হতে হবে। তুই ঘুমাতে যা রিনি, তোর সাথে কথা বললে আমার প্রেশার হাই হয়ে যাবে। শেহজাদ বিরক্তি প্রকাশ করলো। আপনিও ঘুমিয়ে পড়ুন মাই হ্যান্ডসাম টিচার। কাল সকাল ক্লাসে দেরি করলে কিন্তু আবার ডাইনি এরা জাদুদণ্ড ঘুরিয়ে দেবে। কথাটা বলে রিনি ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সে বেশ কিছুক্ষণ অষ্টহাসি হাসলো। তারপর ফোনটা পাশে রেখে নিশ্চিন্ত মনে কোলবালিশটা জড়িয়ে ধরে চোখ বুজল। আজকে রাতের ঘুমটা তার ভীষণ মিষ্টি হতে যাচ্ছে। অন্যদিকে উত্তরে সে নিঝুম অ্যাপার্টমেন্টে শেহজাদ ল্যাপটপের আলোয় নিজের কপাল চেপে ধরে বসে রইল। কোরিয়া থেকে এত সম্মান, এত বড় পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরে এসে সে ভেবেছিল লাইফ একেবারে সেট, কিন্তু এখন তাকে নিজেরই কাবিন করা পিচ্চি বউয়ের পেছনে ঘুরতে হবে শুধুমাত্র একটা ডিভোর্সের সই পাওয়ার জন্য। শেহজাদ ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, আগামী 30টা দিন আমাকে এই শয়তান মেয়েটার হাত থেকে রক্ষা করো। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।